ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস ও একই সঙ্গে বিপ্লব গুরু শ্রী অরবিন্দের ১৪৯তম জন্মজয়ন্তীতে আমায় কিছু বলার জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৯০ বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পদানত থেকে ভারত ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগঠিত হয়েছে অসংখ্য বিদ্রোহ, সংঘর্ষ, খণ্ডযুদ্ধ, প্রতিরোধ আন্দোলন, গুপ্ত আক্রমণ। সেই সব বীর্যপূর্ণ কাহিনী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। আর আছে অসংখ্য জ্ঞাত অজ্ঞাত দেশপ্রেমিকদের আত্মবলিদানের কাহিনী। ভারতের স্বাধীনতা আন্দোলনের 3টি ধারা ছিল: অহিংস আন্দোলন, সশস্ত্র বিপ্লবের আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলন। এই 3টি ধারাই একে অপরের পরিপূরক ছিল এবং 3টি ধারারই ঐতিহাসিক মূল্য অপরিসীম। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে কার্ল মার্কস ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে চিহ্নিত করেন। ইতিহাস সাক্ষী, একটা পরাধীন জাতির স্বাধীনতা অর্জনে সশস্ত্র সংগ্রামই হল অন্যতম শ্রেষ্ঠ পন্থা। আমি গত ৪০ বছর ধরে বাংলার সশস্ত্র সংগ্রামের ইতিহাস নিয়ে সামান্য চর্চা করে থাকি। ৭০ জনের ওপর স্বাধীনতা সংগ্রামী যারা ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে, তাদের সান্নিধ্য লাভ করেছি। এখানে বাংলায় বিপ্লবী আন্দোলন নিয়ে অতি সংক্ষেপে ২-৪টি কথা বলবো। বাংলা তথা ভারতের যুব সমাজের নিদ্রিত বিবেক জাগ্রত করে যৌবনের অগ্রদূত স্বামী বিবেকানন্দ ১৯০২ সালে মহাপ্রয়াণ লাভ করেন। তারপরে ১৯০৫ সালে লর্ড কার্জনের বিরুদ্ধে বঙ্গভঙ্গ আন্দোলনে সারা বাংলা উত্তাল হয়ে ওঠে। স্বয়ং রবীন্দ্রনাথ পথে নামেন। সুরেন বাণিজ্যে তার বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দেন, উই উইল আনসেটল দ্য সেটেলড ফ্যাক্ট। বলতে গেলে বাংলার বুকে এই সময় থেকেই বিপ্লবী আন্দোলন এবং বিপ্লবী দলের উন্মেষ ঘটে। অনুশীলন, যুগান্তরের মতন বিপ্লবী দলগুলি গঠিত হয়। ঘটনা পরম্পরায় আমরা দেখি বিপ্লব গুরু শ্রী অরবিন্দের বাংলায় আগমন এই সময়তেই। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কিংসফোর্ড হত্যার প্রচেষ্টা করেন। ক্ষুদিরাম ফাঁসিতে প্রাণ দেন। বিদেশ থেকে অস্ত্র আনার উদ্যোগ, একই সঙ্গে রডা কোম্পানির মাউজার পিস্তল লুট হল। মুরারিপুকুরে বোমার কারখানা আবিষ্কৃত। বাঘাযতীন তার 4 জন সঙ্গী নিয়ে বালেশ্বরের বুড়িবালাবের তীরে ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধে আত্মবলিদান করলেন। বিশ্বাসঘাতকতার ফলে মহাবিপ্লবী রাসবিহারী বসুর সর্বভারতীয় বিপ্লব প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি বৃহত্তর চিন্তা ভাবনা মাথায় নিয়ে ভারত ত্যাগ করেন। এই সময়তেই আইসিএস পদে ইস্তফা দিয়ে সুভাষচন্দ্র বসু তিনি সক্রিয় রাজনীতিতে অবতীর্ণ হন। এই সময় গান্ধীজির অসহযোগ আন্দোলন দেশের জনমানসকে নাড়া দিয়েছিল। সাইমন কমিশন বিরোধী আন্দোলন প্রভৃতি সব ঘটনার মধ্যে দিয়ে বাংলার নবযৌবন অগ্নিমন্ত্রে দীক্ষিত, মাতৃভূমির জন্যে প্রাণ দিতে প্রস্তুত। ইংরেজও চুপচাপ বসে নেই। আলিপুর বোমার মামলায় অভিযুক্তরা
আন্দামানে নির্বাসিত হলেন। ফাঁসির মঞ্চে নির্বিচারে বিপ্লবীদের হত্যা করে চলেছে তারা। প্রতি মুহূর্তে ইংরেজ পাল্টা আক্রমণ হানছে। ফাঁসির মঞ্চকে বিপ্লবীরা প্রহসনে পরিণত করলেন হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়ে। বাংলার ঘরে ঘরে অকুতভয় যুবকেরা দেশের জন্য আত্মবলিদান দিতে প্রস্তুত। এইসবই ঘটেছিল 1930 সালের আগে। গত শতাব্দীর 30-এর দশককে অগ্নিযুগ বলা হয়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ ব্রিটিশ সরকারের ওপর চরম আঘাত হানে। এটি বিপ্লবী যুবকদের মধ্যে অভূতপূর্ব এক সাড়া ফেলে দেয়। ব্রিটিশ শাসন ব্যবস্থার প্রতিভূদের ওপর একের পর এক আঘাত হেনে যেতে হবে, এই প্রতিজ্ঞা এবং সিদ্ধান্ত নিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সর্বাধিনায়ক বিপ্লবী হেমচন্দ্র ঘোষ। তিনি বললেন, মাস্টারদা চট্টগ্রামে যে দাবানল প্রজ্বলিত করেছেন তাকে আমাদের অনির্বাণ রাখতেই হবে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিনয় বসু ঢাকায় পুলিশকর্তা লোম্যানকে গুলি করে হত্যা করলেন। বিনয় বাদল দীনেশের হাতে রাইটার্স অভিযানে আইজি প্রেসিডেন্ট সিমসন হলেন নিহত। মেদিনীপুরের 3 জন জেলা শাসক পেডি, ডগলাস এবং বার্চ বিপ্লবীদের গুলিতে ধরাশায়ী। মেয়েরাও হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে এসছেন, তারাও ঘরে বসে নেই। স্কুল পড়ুয়া 14-15 বছরের কিশোরী শান্তি ঘোষ আর সুনীতি চৌধুরী, কুমিল্লার দৈত্যেন্দ্র প্রতাপ জেলা শাসক স্টিভেন্সকে প্রকাশ্য দিবালোকে সকাল 10টার সময় তার বাংলোর মধ্যে ঢুকে গুলি করলেন এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে লর্ড সাহেব স্ট্যানলি জ্যাকসনের ওপর বীণা দাস গুলিবর্ষণ করে ব্রিটিশ শাসনের সর্বোচ্চ কাঠামোতে চরম আঘাত হানলেন। সেদিনকে স্ট্যানলি জ্যাকসন প্রাণে বেঁচে গেলেও ইংরেজের মান সম্মান ধুলোয় লুটিয়ে যায়। ইংরেজ ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। চলতে থাকে বিচারের নামে প্রহসন। নির্বিচারে আন্দামানে যুবকদের এবং বিপ্লবীদের পাঠানো হতে থাকে। বিনা বিচারে দিনের পর দিন, বছরের পর বছর বন্দি করে রাখা তখনকার দিনের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। 3rd ডিগ্রি অত্যাচার করে বিপ্লবীদের কাছে স্বীকারোক্তি আদায় এবং সর্বোপরি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা ইংরেজের কাছে একটা খেলা হয়ে দাঁড়িয়েছিল। আসে 42-এর ভারত ছাড়ো আন্দোলন, আর সর্বশেষ আঘাত হানেন নেতাজি তার আইএনএ বাহিনীর মাধ্যমে। এই সময় ঘটে ঐতিহাসিক নৌ বিদ্রোহ। ইংরেজ বুঝতে পারে যে তাদের ভারতবর্ষে আর নতুন করে শাসন ব্যবস্থা চালানো সম্ভব হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তারা সিদ্ধান্ত নিলেন যে ভারত ভাগের মধ্যে দিয়ে ভারত ত্যাগ করার পরিকল্পনা। দুর্ভাগ্যজনকভাবে ভারত ভাগ হলো এবং ভারতের খণ্ডিত স্বাধীনতা নিয়ে খুশি থাকতে হলো। অতি সংক্ষেপে আমাকে দেওয়া সময়ের মধ্যে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আমাকে কিছু বলতে দেওয়ার জন্যে কর্তৃপক্ষকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই অবসরে কিছু ঐতিহাসিক বস্তুর নিদর্শন দেখাতে চাই, যেগুলি আমাকে স্নেহ বশে যেসব বিপ্লবীদের সঙ্গে আমি সান্নিধ্য পেয়েছিলাম তাদের দেয়া জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরে দেখাচ্ছি। এই একটি ছোড়া, এই ছোড়াটি বীণা দাস
যিনি স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যার চেষ্টা করেছিলেন, সবসময় সঙ্গে রাখতেন নিজের আত্মরক্ষার্থে। বীণা দাস খুব ভালো ছাত্রী ছিলেন। বেথুন কলেজ থেকে ইন টিউন উইথ দ্য ইনফাইনাইট এই বইটি তাকে লজিকেতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্যে প্রদত্ত হয়। বীণা দাস ছিলেন অতি উচ্চমানের একজন কবি এবং শিল্পী। তিনি যখন প্রেসিডেন্সি জেলেতে বন্দী ছিলেন, সেই সময় তিনি কি পড়ছেন দেখুন, ছান্দোগ্য উপনিষদ। বইয়ের প্রথম পাতায় সেন্সার্ড অ্যান্ড পাস্ট প্রেসিডেন্সি জেলারের সই রয়েছে। এই বীণা দাসকে যিনি রিভলভার এনে দেন স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার জন্য, তিনি হচ্ছেন কমলা দাশগুপ্ত। কমলা দাশগুপ্তও বন্দী হয়েছিলেন। তিনিও দীর্ঘ 10 বছর জেল হাজতে তাকে বাস করতে হয়েছিল। কালেক্টেড ওয়ার্কস অফ দ্য রামকৃষ্ণ অ্যান্ড হিজ সেইং, যেটা লেখা ম্যাক্স মুলারের, তিনি এতে স্পেশাল জেল হিজলিতে বসে পড়েছিলেন। এই দেখুন হিজলির সেই জেলের কর্তৃপক্ষের স্ট্যাম্প। কমলা দাশগুপ্তর আরেকটি বই আপনাদের দেখাই। কমলা দাশগুপ্ত ছিলেন রবীন্দ্রপ্রেমী, অন্যান্য বিপ্লবীদের পত্নী। পরিশেষ বলে বইটি কমলা দাশগুপ্ত প্রেসিডেন্সি জেলে বসে পড়েছিলেন, যার উপরেও লেখা আছে সেন্সার্ড অ্যান্ড পাস্ট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জেলের সেই স্ট্যাম্প দেয়া বইটি। এবার আপনাদের দেখায় একটি বই যেটি আপনাদের দেখে খুবই ভালো লাগবে। চট্টগ্রাম যুব বিপ্লবের সূর্য সেনের যিনি দক্ষিণ হস্ত বলে পরিচিত, সেই গণেশ ঘোষ, বিপ্লবী গণেশ ঘোষ সেলুলার জেলে 8 বছর বন্দী ছিলেন। সেলুলার জেলে বন্দী থাকাকালীন তিনি কি পড়তেন? তিনি পড়তেন দি ইকোনমিক লাইফ অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, এই মোটা বইটি। এবং প্রথম পাতায় সেলুলার জেলের রাবার স্ট্যাম্প দিয়ে জেলার এটাকে অনুমোদন দিচ্ছে, যেটা গণেশ ঘোষের হাতে দেয়া যেতে পারে। এরপরে আমি আপনাদের কিছু বিপ্লবীদের ছবি দেখাই। ইনি হচ্ছেন বিমল দাশগুপ্ত, মেদিনীপুরের প্রথম জেলা শাসক। পেডিকে উনি গুলি করে হত্যা করেন। এটি হলো বিপ্লবী প্রভাংশু পাল, তিনি দ্বিতীয় জেলা শাসক, মেদিনীপুরের ডগলাসকে হত্যা করেন গুলি করে। এর সহযোগী প্রদ্যোৎ ভট্টাচার্য, তাকে ফাঁসি দেওয়া হয়। বীণা দাসের কথা তো বললাম, এখন এই হচ্ছে বীণা দাসের ছবি। অত্যন্ত মেধাবী এবং সুদর্শন মহিলা ছিলেন। মনে এবং তার বাহির এবং অন্তরের সৌন্দর্য ছিল অকল্পনীয়। তিনি হলেন গণেশ ঘোষ। এই যে চিঠিপত্রগুলো আপনারা দেখছেন, প্রতিটি ছবির সঙ্গে আমার বলতে বাধা নেই যে এই চিঠিপত্রগুলি আমাকেই তারা লিখেছিলেন। আর সর্বশেষ কমলা দাশগুপ্ত, যিনি বীণা ভৌমিককে অর্থাৎ বীণা দাসকে রিভলভার জোগাড় করে দিয়েছিলেন, এটি তার ছবি। তারও 10 বছর কারাদণ্ড হয়। সামান্য কিছু দেখালাম আমার সীমিত সময়ের মধ্যে। আমি
প্রতিটি শহীদ, প্রতিটি স্বাধীনতা সংগ্রামী, যারা জ্ঞাত এবং অজ্ঞাত, প্রত্যেককে স্মরণ করছি এবং তাদের শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম জানাচ্ছি। আমি অরূপ রায়, যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দা। নমস্কার।